জোটে গেলেও নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে, আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি। প্রবাসীরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে। বিএনপির প্রার্থী বাছাই গুরুত্ব পেয়েছে জনসম্পৃক্ততা, জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তরুণদের প্রাধান্য, দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য হোক, তবে মতবিরোধ নয় বললেন জামায়াত আমির। কিছুদিনের মধ্যে দলের চূড়ান্ত প্রার্থীর ঘোষণা। জুলাই আন্দোলনের বিরোধিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের 63 শিক্ষক শিক্ষার্থী কর্মচারীর শাস্তি, রাঘব বোয়ালরা বাদ পড়ার অভিযোগ। ছুটি নিয়ে মেট্রো রেল চলাচলে বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা, সমাধানে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে ডিএমপিসিএলের চিঠি। জাতীয়করণের দাবিতে 23তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী শিক্ষকরা, দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং কানাডার ভিসা কড়াকড়িতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয় শিক্ষার্থীরা, আবেদনের 74%ই বাতিল, অভিবাসী নিয়ন্ত্রণই মূল লক্ষ্য। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। পুরো খবর। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। এতে বলা হয়, জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয় থেকে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে কোনো রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজ দলের নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। অর্থাৎ জোটগত প্রার্থীরাও আর অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না। আরও বলা হয়, প্রবাসী সরকারি চাকরিজীবী ও বন্দীরা পোস্টাল ব্যালটে এবার ভোট দিতে পারবেন। দুশো 237 আসনের প্রার্থী দিয়েছে বিএনপি। সোমবার রাজধানীর গুলশানে স্থায়ী কমিটির 5 ঘণ্টা বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটসংঘী অভ্যুত্থানে শরিকদের জন্য ফাঁকা রাখা হয় কিছু আসন। প্রার্থী ঘোষণা শেষে দলটির নেতারা জানান, কোনো আসনে কেউ হবে না বিদ্রোহী প্রার্থী। ফররুখ বাবুর রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর নির্বাচনী আমেজে মেতেছে বিএনপি। দুপুর 12টার আগ থেকেই রাজধানীর গুলশান কার্যালয়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে 5 ঘণ্টার বৈঠক শেষে 237 আসনের প্রার্থী চূড়ান্ত করে দলটি। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁ 1 আসনে নিজের নাম ঘোষণা করেন তিনি। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একের পর এক ঘোষণা দেওয়া হয় প্রার্থীর নাম। সেখানে অনেক আসনে প্রার্থী চূড়ান্ত না করার কথাও জানান তিনি। ঠাকুরগাঁও 2 আমরা সিদ্ধান্ত নেইনি, এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ময়মনসিংহ 4 এটা আপাতত স্থগিত করা হয়েছে। ঢাকা 9 পরে ঘোষণা করা হবে। এ সময় বলেন, জোট সঙ্গী ও অভ্যুত্থানে শরিকদের আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। সংবাদ সম্মেলন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, কোনো আসনে কেউ হবে না বিদ্রোহী প্রার্থী। দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। কেউ যদি প্রার্থী হয় সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী হয়, কিন্তু সেক্ষেত্রে কি হবে? কেউ যদি বিদ্রোহী প্রার্থী, আমরা আশা করি যে সেইভাবে কেউ প্রার্থী হবে না। এদিকে গণভোট ইস্যুতে সকল রাজনৈতিক দলকে এক মতে পৌঁছাতে সরকারের 1 সপ্তাহ বেঁধে দেয়াকে প্রতারণা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলীয় সিদ্ধান্ত থেকে আর কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এবং আমরা সর্বশেষ যা জানিয়ে দিচ্ছি, এর আর কোনো নড়চড় হবে না। প্রবীণ রাজনীতিকদের শারীরিক পরিস্থিতি বিবেচনা নিয়ে তাদের জন্য আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।
প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলেও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে তরুণ নেতাদেরও। তবে বঞ্চিতদের হতাশ না হয়ে দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ দলটির সিনিয়র নেতাদের। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সোমবার দিনভর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল নির্বাচনী আমেজ। তবে কারা হাতে পাচ্ছে বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনের টিকিট, এ নিয়ে সারা দেশের নেতাকর্মীদের মাঝেও ছিল উৎকণ্ঠাও। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি। নীলফামারী 2 এইটা মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল। এবারের প্রার্থীদের তালিকায় জ্যেষ্ঠ প্রার্থীদের পাশাপাশি স্থান পেয়েছে তরুণরাও। যদিও বিএনপি আগে থেকেই জানিয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রাধান্য দেওয়া হবে তরুণদের। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলেও দীর্ঘদিনের লড়াই সংগ্রামে অংশ নেয়া আর জনসম্পৃক্ততা আছে এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। নবীন প্রবীণ মিলিয়েই তো আমাদের যাত্রা। রাজনীতিতে সবার প্রয়োজন আছে, তরুণদের উদ্যম যেমন প্রয়োজন তেমনি অভিজ্ঞতাও অনেক প্রয়োজন। আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। বিদ্রোহী প্রার্থী হওয়ার সবই কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেবো আস্তে আস্তে। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে দল যার উপর আস্থা রেখেছে তাদের পক্ষেই কাজ করার কথা জানান তারা। পাশাপাশি বঞ্চিতদের জন্য দল চিন্তা করছে। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার কথা জানান মনোনীতরা। প্রতিটা মানুষ প্রত্যেকটি ভাইয়ের সাথে ভাইয়ের মতো করে আচরণ করে প্রতিটা ভোটারের কাছ থেকে ভোট জোগাড় করতে হবে আপনাদের। এই লড়াইয়ে জিততে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কার সাথে থাকে ভোটের মাসে, এগুলোর মধ্যে দিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামের প্রয়োজনে গণতন্ত্রের জন্য আরো আন্দোলন করার যদি প্রয়োজন হয় সেটা করবে। মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে ধানের শীষকে জিতিয়ে দেশের হাল ধরবেন এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। আমি আবারও বলতে চাই, নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। এ বিষয়ে চাঁদপুরের পরিস্থিতি জানতে চেষ্টা করব আমরা। জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। আমরা প্রথমেই যাচ্ছি চাঁদপুরে, সেখানে রয়েছেন শরীফ। শরীফ, প্রার্থীদের ঘোষণায় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের উৎসাহ কেমন দেখছেন, কি বলছেন আসলে তারা, জানাবেন। অথৈশী, চাঁদপুরে বিএনপির মনোনীত 5টি আসনেই কিন্তু ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে করে আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চাঁদপুর 1 থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আনম এহসানুল হক মিলনকে, এবং চাঁদপুর 2 থেকে ডক্টর জালাল উদ্দিনকে, এবং চাঁদপুর 3 থেকে চাঁদপুর জেলা বিএনপির যিনি সভাপতি জনপ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে, এবং চাঁদপুর 4 থেকে লায়ন হারুনুর রশিদকে, এবং চাঁদপুর 5 থেকে ইঞ্জিনিয়ার মমিনুল হককে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা এখন রয়েছি চাঁদপুর 3 আসনে। এখানে যিনি জেলা যুব দলের সাধারণ সম্পাদক রয়েছেন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, আমরা তার কাছে জানতে চাইবো এই যে প্রার্থী দেওয়া হয়েছে তাদের জয়ের ব্যাপারে আপনারা কতটুকু কাজ করবেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী। ধন্যবাদ দেশ টিভিকে। চাঁদপুরে যে 5টি আসন ঘোষণা করা হয়েছে, আমি মনে করি অবশ্যই ওনাদের ত্যাগ, তিতিক্ষা এবং শ্রমের কারণে ওনাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি চাঁদপুর জেলা যুব দলের পক্ষ থেকে 5টি আসনেই যুব দলের প্রতিটি নেতাকর্মীকে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে চাঁদপুরের জেলা বিএনপি সভাপতি, আমি মনে করি ওনার ত্যাগ, ওনার শ্রম বাংলাদেশের অন্য জেলার মতো ওনাকে যেভাবে দেওয়া হয়েছে, ওনার ত্যাগ এবং তিতিক্ষা, ওনার শ্রমের কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। ওনার অনেক ত্যাগ, অনেক শ্রম। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়েছেন আমি মনে করি। এবং আমরা শুনতে পেয়েছেন নেতাকর্মীরা বলছেন এই যে প্রার্থী ঘোষণা হয়েছে তাদেরকে কিন্তু জয়ের ব্যাপারে তারা সর্বোচ্চ কাজ করে যাবেন। এর বাইরে আমরা এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের মাওলা সুজন। মাওলা সুজন, আমাদেরকে জানাবেন আপনাদের সর্বশেষ পরিস্থিতি। শরীফ, আপনাকে ধন্যবাদ। আপনি চাঁদপুরের পরিস্থিতির কথা বলছেন যে বিএনপি মনোনয়ন পেয়েছেন যারা, তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা
জেলা সদর অর্থাৎ নোয়াখালী 4 আসন আমি দাঁড়িয়ে আছি। আসলে গতকাল রাতে যে প্রার্থীতা ঘোষণার পর থেকে কিন্তু নোয়াখালীতে যারা বিএনপি রাজনীতি করে তাদের মাঝে একটি যে আশা ব্যঞ্জক যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, একই সাথে যে সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তো আমি যদি এখন একটু বলতে চাই যে নোয়াখালী 1 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম এম মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী 2 এ মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জনাল আবেদিন ফারুককে, নোয়াখালী 3 এ মনোনয়ন দেওয়া হয়েছে যে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, নোয়াখালী 4 এ মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ শাহজাহান যিনি বিএনপি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। একই সাথে নোয়াখালী 5 এবং নোয়াখালী 6 কিন্তু দুটি নতুন মুখ আমরা দেখতে পেয়েছি, তারা হচ্ছেন যথাক্রমে ফখরুল ইসলাম এবং মাহবুব রহমান শামীম। শামীম কিন্তু বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে প্রার্থীতা ঘোষণার মাঝে যে আপনাদের দলের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছেন এবং যারা প্রার্থী হচ্ছে তারা নির্বাচনী বৈতরণী পার হতে পারবে কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি মনে করি যে বিশেষ করে নোয়াখালীতে যে 1 থেকে 6টি আসন, এই 6টি আসনেই বিএনপির এক কথা বলা যায় এটি বিএনপির একটি ঘাঁটি। তো বিএনপির ঘাঁটি হিসেবে এখানে হেভিওয়েট প্রার্থী আছে। আপনি বলেছেন যে ঠিক আছে, মোহাম্মদ শাহজাহান উনি বারবার এখানে নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, বরকতুল্লাহ বুলু একাধিকবার হয়েছেন এবং আমাদের জনাব ফারুকও 5বার হয়েছেন। তারপরে এম মাহবুবউদ্দিন ব্যারিস্টার খোকন সাহেব উনিও মানে কয়েকবার হয়েছেন। তো আমরা বলতে চাই যে নোয়াখালীতে 6টি আসনের গতকালকে যখন নমিনেশন যখন ঘোষণা করা হয় তখন সেখান থেকে আমাদের নোয়াখালীর প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি অঞ্চলে সবাই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এখানে চুল পরিমাণ আপনি কোনো ইয়ে পাবেন না, মানে কারো ব্যতিক্রম কোনো নেগেটিভ কোনো কমেন্টস পাবেন না। তো আমি মনে করি যে আশা করি যে এটা বিএনপির ঘাঁটি হিসেবে বিএনপির এলাকা হিসেবে বিশেষ করে 2008 সালের পর থেকে যে মাঝখান থেকে মানে কয়েক বছর এটি বিএনপি থেকে হাত ছাড়া হয়ে গেছে। আমি মনে করি যে এবার বিএনপি পুনরায় উদ্ধার হিসেবে আবার এটা ফিরে পাবেন এবং বিএনপিতে এই 6টি আসনে পরিপূর্ণ আশা করা যায়, শতভাগ দিচ্ছি আশা করা যায় যে বিএনপি এখানে মানে দানা শেষে প্রতীক নিয়ে জিতবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে 6টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারা সবাই যোগ্য, তারা কিন্তু যে জনসাধারণের মাঝে অত্যন্ত যে তাদের জনপ্রিয়তা রয়েছে। তো এই কারণে তিনি আশা করছেন যে 6টি আসনেই বিএনপি এখানে জয়লাভ করতে পারবে। তো আসলে সাধারণ পাবলিকরা জানিয়েছেন যে দীর্ঘ বেশ কয়েক বছর পর যে ভোটের একটি আমেজ সৃষ্টি হয়েছে, সেই ভোটাধিকার তারা যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে তারা প্রয়োগ করবে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন এবং শরীফ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। 1 বছর আগে জামায়াত জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে। জোটের সিদ্ধান্ত নিয়ে কিছুদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, তবে মতবিরোধ না হোক। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য। মঙ্গলবার সকালে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ অপসারণের লড়াইয়ে দেশের মানুষের সঙ্গে প্রবাসীদের ভূমিকাও সমান ছিল। এছাড়াও যেসব প্রবাসীরা এখনো ভোটার নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদের ভোটাধিকার রেজিস্ট্রেশনের মেয়াদ আরও 15 দিন সময় বাড়ানোর আহ্বান জানান তিনি। পুনরায় জামায়াতের আমির নির্বাচিত হয় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি একটি দায়িত্ব যে জামায়াতের সহকর্মীরা অর্পণ করেছেন। তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের 63 জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের শাস্তির আওতায় এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের করা হয়েছে সাময়িক বরখাস্ত, আর অভিযুক্ত নিয়মিত শিক্ষার্থীদের করা হয়েছে বহিষ্কার, অনিয়মিতদের সনদ বাতিল করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুটিদের আনা হয়েছে শাস্তির আওতায়। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে।
জুলাই আন্দোলনে বিরোধিতা, শিক্ষার্থীদের ওপর হামলা সহ নানা অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল বৃহস্পতিবার ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। একটা কমিটি করে দেওয়া হয়েছিল, সেই কমিটি একটা খসড়া একটা নীতিমালা পেশ করেছেন, সেটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই যেটা বললাম আর কি, যে আমাদের রেজুলেশনটা হলে পরে এইটা আমরা ইউজিসিতে সাবমিট করব। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এখানে কিছু মিস ইনফরমেশনের ভিত্তিতে কিছু শিক্ষার্থীকে এখানে এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এর আগবলদেরকে যদি এখন আপনারা বোল্ডলি কোনো স্টেটমেন্টে না নিয়ে আসতে পারেন, কোনো আইনানুগ ব্যবস্থায় না নিয়ে আসতে পারেন, তাহলে এই ঘটনাগুলো আবার দ্বিতীয় ঘটবে আর কি। আমি নিজে একজন আন্দোলনকারী হিসেবে আমি কখনোই এটা আশা করব না যে যারা আমাকে বাধা দিয়েছিলেন তাদের মধ্যে শ্রেণী বিভাগ করা হোক। ডিসি, প্রভিসি, ট্রেজারার এবং প্রক্টর তারা 4 জন বাদ গিয়েছে। এছাড়া আরও অন্যান্য প্রভাবশালী শিক্ষক আছে যারা নিয়োগ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়ার পর এ তালিকা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের আলোকে আমরা তদন্ত করেছি। অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো বাদ গিয়েছেন, কম গুরুত্বপূর্ণ ব্যক্তি এর মধ্যে এসে গেছে। একমাত্র আমাদের কাছে তথ্য প্রমাণ যা আসছে তার আলোকেই আমরা রিপোর্ট করার চেষ্টা করছি। জুলাই আন্দোলন বিরোধী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত 15 মার্চ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার হোসেনকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলস খান নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত 2 নভেম্বর এই মামলার 6ষ্ঠ দিনের শুনানি হয়। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ হবে। এদিন 2 জন সাক্ষীর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। নিহত নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা ও ইয়াকুব মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে তাদের জেরা করেন পলাতক 3 আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন ও গ্রেপ্তার চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সারোয়ার জাহান। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। জাতীয়করণের দাবিতে টানা 23তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। রাজধানীর প্রেস ক্লাবের সামনে 5 দফা দাবিতে এ লাগাতার কর্মসূচি পালন করছেন তারা। এর আগে রোববার সচিবালয় বৈঠকের পর সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে ইবতেদায়ী শিক্ষকরা বলেন আশ্বাস নয়, বরং দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। এদিকে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে শিক্ষকরা। সম্মিলিত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। দর্শক, ইবতেদায়ী মাদ্রাসা ও নন এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। আমরা যুক্ত হচ্ছি। ইউসুফ, কর্মসূচিতে শিক্ষকরা কি বলছেন জানাবেন? হ্যাঁ,
খুশি। আপনি দেখতে পাচ্ছেন আসলে সারা বাংলাদেশে যে স্বীকৃতিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরা রয়েছেন তারা আন্দোলন করছেন। তাদের এই আন্দোলনের মূল দাবি হচ্ছে সারা বাংলাদেশের যত স্বীকৃতিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো এমপিওভুক্ত করতে হবে এবং সেই সঙ্গে শিক্ষকদেরকেও এমপিভুক্ত করতে হবে। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন শিক্ষকরা সকাল থেকে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনটি শুধু আজকেই নয়, আসলে গত 3 দিন যাবত এই আন্দোলন চলছে। তারা তার আগেও আন্দোলনে নেমেছিলেন, এখন আজকে 3 দিন যাবত তারাই আন্দোলন করছেন। তারা বলছেন সারা বাংলাদেশের যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটোকেই এমপিওভুক্ত করতে হবে। এই দাবিতে আসলে প্রেস ক্লাবের এবং সচিবালয়ের যে মধ্যস্থান রয়েছে সেই স্থানে তারা অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আন্দোলনের পর্যায়ে আমরা বেশ অনেক সংখ্যক শিক্ষককে দেখতে পাচ্ছি। এই আন্দোলনটি আসলে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের ডাকে তৈরি হয়েছে এবং তারাই আন্দোলন চালিয়েছে। আমরা আসলে কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, আপনারা যে আন্দোলনে এসেছেন, এই আন্দোলনটি আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো স্বীকৃত আছে সব একযোগে এমপিও দিতে হবে। এই ব্যাপারে সরকারের সঙ্গে কোনো ধরনের কথা হয়েছে কিনা? সরকারের আজকে মিটিং হওয়ার কথা, আজকে মিটিংয়ে ঘোষণা হওয়ার কথা, এখন না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। শুনছিলেন তাদের সঙ্গে সরকারের সঙ্গে কথা হয়েছে এবং আমরা আরো জনের সাথে কথা বলতে চাই। আপনাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো আসলে কি? আমাদের দাবি দেওয়া সারা বাংলাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগর দীর্ঘ 25 থেকে 30 বছর পর্যন্ত সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই পর্যন্ত আমাদের বেতন ভাতার ব্যবস্থা করেন নাই। তাছাড়া আমরা বহুত আন্দোলন করে আসছি। বিগত ফ্যাসিস্ট সরকার যে কাজ করেছে আমরা চাইছিলাম না যে এই তত্ত্বাবধায়ক সরকার এমনটি কাজ করবে। ওই ব্যানারে লেখা আছে দেখেন, প্রতিশ্রুতি প্রাপ্ত। আমরা কতদিন আন্দোলন করে গিয়েছি। তারা শুনছিলেন তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাদের প্রতিশ্রুতি দিল, তাদের দাবি দেওয়া আসলে মেনে নেওয়া হয়নি। তারা বলছিলেন শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু আসলে এখানে যে স্বীকৃতিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই আন্দোলন করছেন এমনটি নয়, সেই সঙ্গে 23 দিনের মতো আসলে ইবতেদায়ী শিক্ষকরাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষকরা তাদের স্বীকৃতি দাবি, এমপিও স্বীকৃতি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এইটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে 3টি আন্দোলন চলছে শিক্ষকদের এই মুহূর্তে। মেট্রো রেলের ত্রুটি সংশোধনের উপায় খুঁজছে কর্তৃপক্ষ। এজন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। কর্মকর্তারা জানান, কিছু ত্রুটি সারানো হলেও সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদার নির্ধারিত মানের মালামাল সরবরাহ করেনি দাবি করে তারা জানান, এমন ত্রুটি ও বড় ঘাটতি থাকলেও বড় দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে ত্রুটি নিয়ে মেট্রো রেল চলাচলে বড় ধরনের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ঝর্ণা রায়। পদ্ধতি অনুযায়ী স্টেশনের স্বয়ংক্রিয় স্ক্যানার মেশিনে টিকিট টাচের মাধ্যমে মেট্রো রেল ভ্রমণ করতে হয়। বের হওয়ার সময় আবারও যাত্রীকে মেশিনের টিকিট টাচ করে জমা দিতে হয়। এই পদ্ধতিতে 1 লাখ যাত্রীর মধ্যে একজন প্রথম চেষ্টায় বিফল হবেন, কিন্তু বাস্তবে এমনটা ঘটছে প্রতি লাখে 1,500-এর মতো যাত্রীর ক্ষেত্রে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমন 45 ধরনের ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে। এর মধ্যে মেট্রো রেলের সংকেত ও টেলিযোগাযোগ কাজে 10 ধরনের ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে। 16 ধরনের ত্রুটি ও ঘাটতি মিলেছে বৈদ্যুতিক কাজে। উড়ালপথ ও অবকাঠামো নির্মাণ সংক্রান্ত পুরকৌশল কাজে 10 ধরনের এবং ট্রেন ও এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় ত্রুটি ও ঘাটতি মিলেছে 9 ধরনের। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো যথাযথভাবে করেনি কিংবা চুক্তি অনুসারে যতটুকু করার কথা ছিল তাও হয়নি। এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই, বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে। আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সারার পরে আমি বুঝে নিব। প্রসেসটা হলো কন্ট্রাক্টর কনসালটেন্ট ডিজাইন করবে, কন্ট্রাক্টর ওই ডিজাইন কমপ্লায়েন্স করে কনস্ট্রাকশন করবে, কনস্ট্রাকশন করার পরে কনসালটেন্টের কাজটা বুঝে নেওয়ার পরে ডিএমটিসিএল মানে এমপ্লয়ারকে বুঝায় দেওয়া। ঠিক আছে, তো এই কাজগুলিতে কিছু তাড়াহুড়া হয়েছে। তখন কেন হয়েছে ওটার উত্তর আমি দিতে পারবো না।
মেট্রো রেলের এসব ত্রুটি ও ঘাটতি পূরণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। এর পূর্ণাঙ্গ সমাধান না হলেও বড় দুর্ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যতগুলি আমরা পেয়েছি প্রায়গুলি উইদিন টলারেন্সের ভিতর আছে। কিছু যেগুলি ডিফেক্ট পেয়েছি মনে হচ্ছে ওগুলি সাথে সাথে আমরা কভারিং করে দিয়েছি। তবে ত্রুটি নিয়ে মেট্রো রেল চলাচল অব্যাহত রাখলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঝুঁকিকে কারেকশন করতে গেলে আসলে কিছুটা সময় দিতে হবে, পুরো ভাইডাক্টটাকে তুলতে হবে, বিয়ারিং প্যাডটা আমাকে দেখতে হবে যে এটার গুণগত মান ঠিক আছে কিনা, বা এটার যে পজিশন যে জায়গায় থাকার কথা ছিল সেখান থেকে সরে গেছে কিনা, এই কাজটা করতে সময় লাগবে। কিন্তু আমি যেটা দেখি এই সময়ের সাথে আসলে ঝুঁকিকে আপোষ করার সুযোগ নাই। আসলে এটা কারেকশন করে তারপরে আমাদের অপারেশনে যাওয়াটাই উচিত ছিল। এখানে কর্তৃপক্ষ একটা বিরাট ঝুঁকি কিন্তু নিয়ে ফেলছে। মেট্রো রেল চালুর পর 30 থেকে 40 বার মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, যা 20 মিনিট থেকে 22 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী রাস মেলা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন রকি। রকি, মেলায় স্থানীয়দের উপস্থিতি কেমন দেখছেন? মেলাকে ঘিরে কি কি আয়োজন করা হয়েছে সেখানে জানাবেন বিস্তারিত। সুন্দরবনের দুবলার চরে যে রাস পূজা, এই পূজা কিন্তু আজ সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আগামীকাল সকালে সূর্য স্নানের মাধ্যমে কিন্তু এই পূজা শেষ হবে। ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই সুন্দরবনের এই দুবলার চরে যে আছে এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আমরা মেলা কর্তৃপক্ষের সাথে এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ যারা আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রায় 10,000-এর মতো মানুষ কিন্তু এই রাস পূজার জন্য এখানে পৌঁছেছে। এবং দর্শক আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে পূজাকে কেন্দ্র করেই কিন্তু চরে ছোট ছোট অস্থায়ী বা বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে তারা বসিয়েছে এবং আমরা সাতক্ষীরা, নড়াইল, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকেও কিন্তু এখানে এই দর্শনার্থীরা এখানে এসেছে এই রাস পূজা উদযাপনের জন্য। আরেকটি বিষয়টি বলে রাখি যে সুন্দরবনের সংলগ্নে যেহেতু রাস পূজা এবং এই পূজাকে কেন্দ্র করে হরিণ শিকার যাতে আসলে না হয় সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ডুবুরি বাহিনী কিন্তু আমরা টহল দিতে দেখেছি। জানতে পেরেছি যে এই রাস উৎসবকে কেন্দ্র করে এখানে যারা আছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা, সুপেয় পানি সহ আনুষঙ্গিক যত ধরনের প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য এবং সুষ্ঠুভাবেই এই রাস পূজা যেন হয় সেভাবেই কিন্তু এই মেলার আয়োজন করেছে মেলা কমিটি সহ আইন শৃঙ্খলা বাহিনী। তো সুন্দরবনের রাসমেলা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ।